তো ভিভো এর ওয়াই সিরিজ মানেই হচ্ছে মিড রেঞ্জ বাজেটকে টার্গেট করবে। আর ওয়াই সিরিজগুলো অফলাইন সেন্ট্রিক ফোন হয়, অফলাইনে কিন্তু খুব ভালোই বিক্রি হয়, মানে অনলাইনে থেকে অফলাইনে ওয়াই সিরিজটা ভালো বিক্রি হয়। আর এই ভিডিওতে কথা বলবো ভিভো এর এরকম ওয়াই সিরিজের একটা লেটেস্ট ফোন নিয়ে, কিছুদিন আগেই লঞ্চ করেছে ভিভো Y400 Pro, মানে অনেকটা বড় নাম। তো নাম তো বড়, কিন্তু ফিচার্সটা কীরকম সেগুলো ভিডিওতে আগে আলোচনা করব। নামের মধ্যে প্রো আছে, তো প্রো মানে সেই বুঝে নিও না যে একেবারে টপ লেভেলের হবে, তো সেরকম না। এই ফোনটাও কিছু ভালো খারাপ মিশিয়ে আছে। তো মিড রেঞ্জ বাজেটের ফোন, তাই কিছু কিছু কম্প্রোমাইজ আছে আর কিছু কিছু ধামাকা আছে। তো সব কিছু আলোচনা করবো, চলো ভিডিওটি শুরু করে নেওয়া যাক। এই নতুন ফোনটিতে কী কী স্পেশাল আছে। তবে এইটুকু বলতে পারি, তার আগের Y300 থেকে এটা বহু গুণে আপগ্রেডেড, মানে পুরোটাই আপগ্রেডেড বলতে পারো Y300 থেকে। Y300 অনেক কিছু ডাউনগ্রেড ছিল, অনেকের পছন্দ হয়নি, কিন্তু Y400 Proতে সেরকম কিন্তু কোনো রকমের কনফিউশন রাখেনি ভিভো, অনেক কিছুই ভালো ফিচার্স দিয়েছে। তো লুকের দিক থেকে, ফিলের দিক থেকে, ডিজাইনের দিক থেকে এগুলো তো প্রিমিয়াম লাগবে। আর ভিভো সবসময় জন্য ডিজাইনের দিকে কোনো রকমের কম্প্রোমাইজ করে না, ডিজাইন সবসময় ইউনিক রাখে এবং অন্য কোনো ফোনের থেকে আলাদা রাখে। মানে দূর থেকে যদি এই ফোনটিকে দেখাও হয়, ভিভোর যে কোনো ফোনকে দেখবে তার ডিজাইন কিন্তু কথা বলে দেবে যে এটা একটা ভিভোর ফোন। ডিজাইন সবসময় জন্য আলাদা রাখে, ইউনিক রাখার চেষ্টা করে। ভিভোর ফোনগুলোর ডিজাইনটাও কিন্তু আমার খুব পছন্দের হয়, খুব ভালোও লাগে। তবে এই ফোনটিতে বিল্ড কোয়ালিটি যথেষ্ট কম্প্রোমাইজ করেছে বলতে পারো। প্লাস্টিক বডি, মানে পলিকার্বনেট ব্যাক, দূর থেকে মনে হবে কিন্তু গ্লাস, কিন্তু হাত দিলে বুঝতে পারবে এটা পলিকার্বনেট ব্যাক, এবং পাশেও প্লাস্টিক, ফ্রেমটাও প্লাস্টিক। তবে সামনে কোন প্রোটেকশন দিয়েছে সেটা কিন্তু বলেনি। আর ভিভো যখনই বলে না যে কোন প্রোটেকশন সামনে দিয়েছে, তখনই বুঝে নিতে হয় যে কিছু একটা প্রোটেকশনে কম্প্রোমাইজ করেছে। আর এই ফোনটিতে 7.4 mm এর থিকনেস আছে। তো থিকনেসটা খুবই ভালো করেছে, কারণ এই ফোনটিতে 5500 mAh ব্যাটারি আছে, তাও থিকনেস কিন্তু কন্ট্রোলে রেখেছে। আর ফোনটি খুবই হালকা হবে, ডিজাইনের দিক থেকে, লুকের দিক থেকে ঠিকই আছে, প্রিমিয়াম আছে। আমি 10-এর মধ্যে 8-9 তো দিয়ে দিব ওই ডিজাইনের দিক থেকে। আর এই ফোনটিতে কিন্তু IP65 এর রেটিংস আছে, যদিও হালকা জলের ধাক্কা সহ্য করে নিবে, কিন্তু IP69 দিলে হয়তো বেটার হতো, কারণ IP68, 69 এখন মার্কেট চলছে, মানে ট্রেন্ড চলছে, কিন্তু এই ফোনটিতে IP65 দিয়েছে। তো দিয়েছে, মেনে নিতে হবে, বাজেটে অনেকটাই, বাজেট অনুযায়ী কিন্তু IP69 দরকার ছিল। এবার বলবো এই ফোনের ডিসপ্লে। আর এই ফোনটিতে যেটা ভিভো Y300 ছিল সেটাতে ফ্ল্যাট ডিসপ্লে ছিল, এই ফোনটিতে কিন্তু কার্ভ ডিসপ্লে আছে, 3D কার্ভ ডিসপ্লে আছে। 6.77 ইঞ্চি ফুল HD প্লাসের সুপার অ্যামোলেড ডিসপ্লে আছে, যেটা 3D কার্ভ ডিসপ্লে আছে। আর 120 হার্টজের রিফ্রেশ রেট আছে। তো আগের ফোনের তুলনায় তো আপগ্রেডেড, আগে ছিল ফ্ল্যাট, এখন কার্ভ। তো কার্ভ ডিসপ্লে থাকার জন্য মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্সটা ভালো হয়েছে। আমি ইউটিউবে ভিডিও চালিয়েও দেখেছি, তোমরাও দেখতে পাচ্ছ, 4K HDR মোডেও ভিডিও তোমরা দেখতে পারবে, কিন্তু ভিডিও কোয়ালিটিটা দেখো কিন্তু দারুণ লাগবে, মানে পুরো পাঞ্চি আছে, কালারগুলো ভাইব্রেন্ট আছে, চোখে দারুণ লাগবে, মানে মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্সের জন্য এই ফোনটা কিন্তু বেস্ট আছে। তারপরে বেজেললেস এক্সপিরিয়েন্স পাবে কার্ভ ডিসপ্লে থাকার জন্য। তো সেইগুলোর দিক থেকে এই ফোনটি ডিসপ্লের দিক থেকে কিন্তু পজিটিভ। এই ফোনটিতে 1300 নিটসের HBM ব্রাইটনেস আছে, যেটা হাই ব্রাইটনেস মোড, আর 4500 নিটসের পিক ব্রাইটনেস মোড আছে। তবে অন্যান্য 4500 নিটসের মতো সেরকম হাই ব্রাইটনেস পাবে না, নর্মালি তোমরা আউটডোরে বা ইনডোরে কিন্তু কোনো রকমের অসুবিধাও পাবে না। তো ব্রাইটনেসের দিক থেকে ফোনটি ঠিকই আছে, কোনো রকমের অসুবিধা নেই। তো HDR ডিসপ্লে আছে, তো কোনো রকমের সমস্যা হবেও না। যতটা আমার মনে হয় Y300 কিন্তু HDR সাপোর্ট করতো না ইউটিউবে, কিন্তু এই Y400 Proটা HDR সাপোর্ট করে ইউটিউবে। আর এই ফোনটিতে ভলিউম কিন্তু টপ নচ, মানে টপ নচ ভলিউম পাবে। ডিসপ্লের কালারগুলো দেখো, মাল্টিমিডিয়ার কালারগুলো দেখো, পছন্দ হয়ে যাবে এক চান্সে। আর এই ফোনটিতে টাচের দিক থেকে কিন্তু সেরকম স্মুথনেস পাইনি। 120 হার্টজের রিফ্রেশ রেট আছে, সেটা টাচিং এক্সপিরিয়েন্স ঠিক আছে, হ্যাপটিক্সটা মোটামুটি কোয়ালিটি বলতে পারো। তবে মাঝে মাঝে ফোনটি কিন্তু পারফরমেন্সে, মানে টাচ করার সময় মনে হবে যেন ফোনটা আটকে চলছে, সেরকম একটু মনে হবে। তবে এতটা খালি চোখে হয়তো বুঝতে পারবে না, তবে একটু না একটু ফিল আসবে যে হালকা কিন্তু টাচিংয়ের দিক থেকে প্রবলেম হচ্ছে। তো এটা একটু পারফরমেন্সের দিক থেকে ফোনটিকে দুর্বল করে দেয়, কারণ এইরকম যদি অসুবিধা থাকে, যদিও ভিভো এটা হয়তো সলভ করে দিবে। এই ফোনটিতে স্পিকার, যেটা বলছিলাম স্পিকার, এই ফোনটিতে স্পিকার কিন্তু খুবই লাউড, আমার তো ব্যাপক লেগেছে, কারণ 300% পর্যন্ত স্পিকার তোমরা সাউন্ড দিতে পারবে। 300% বলছে, তবে সাউন্ড কোয়ালিটি নর্মাল ইউজে কিন্তু মারাত্মকভাবে দিবে, পুরো লাউড সাউন্ড কোয়ালিটি। এবার বলবো এই ফোনের ক্যামেরা। ভিভো ওয়াই সিরিজ কিন্তু ক্যামেরা সেন্ট্রিক ফোন হয় না, তাও এই মোটামুটি সব রকম দিক থেকে একটু করে দিয়ে দেয় ভিভো ওয়াই সিরিজগুলো, ফোনগুলো মিড রেঞ্জ বাজেটকে টার্গেট করে। তো এই ফোনটিতে 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা আছে সোনির IMX882 সেন্সারের সাথে। তো সোনির ক্যামেরা সেন্সার, তাই নর্মাল ফটোগুলো কিন্তু এই ফোনে খুব দারুণ হবে। এই ফোনটিতে কিন্তু কোনো আলট্রা ওয়াইড সেন্সার নেই, এটা একটা নেগেটিভ পয়েন্ট। 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সার আছে, যেটা দরকারই ছিল না, তাও দিয়েছে। যা কাজ করবে সেই 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, এটাতে কিন্তু খুব ভালো কোয়ালিটির ফটো আসবে। পোর্ট্রেট সেন্সারের থেকে আমার এমনি নর্মাল ফটোগুলো কিন্তু দারুণ আছে, ডিটেলিংটা দারুণ আছে, কালার স্যাচুরেশনটা কি
ঠিকঠাক আছে এবং ভিভি টাইপের ফটো আসবে, যেটা এখনকার দিনে চলে। আর এইরকম বাজেটে ফোন যারা কেনে তারা কিন্তু ভিভি টাইপের ফটোগুলো বেশি পছন্দ করে, তো তাদের ক্ষেত্রে এই ফটোগুলো কিন্তু পছন্দ হবে। আর 32 মেগাপিক্সেল সেলফি আছে, ব্যাকে বলো সেলফিতে বলো দু জায়গায় কিন্তু 4K 30 fps তোমরা ভিডিও রেকর্ডিং করতে পারবে। তো এটা একটা খুবই ভালো দিক দিয়েছে, কারণ এই সব বাজেটে অনেকে কিন্তু ইউটিউবে বা কোনো রিলস টিলস করে, তো তাদের ক্ষেত্রে 4K ভিডিও কিন্তু প্রয়োজন হয়। তো 4K 30 fps ভিডিও রেকর্ডিং দিয়েছে, যেটা Y300 ছিল না, এটাতে কিন্তু 4K 30 fps ভিডিও দিয়েছে, দারুণ দিয়েছে এটা। এই ফোনে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ, স্যাম্পল তোমাদের দেখাচ্ছিও। তো ভিডিওতে কিন্তু স্টেবিলাইজেশন অতটা বেটার নয়, তো ইআইএস সাপোর্ট আছে, ওআইএস সাপোর্ট দিলে হয়তো ভালো হতো, কিন্তু স্টেবিলাইজেশন একটু বেটার হতে পারতো। ফটোগুলো তোমরা নিজেও দেখতে পাচ্ছ যে কন্ট্রাস্ট কালার ফটো এগুলো। পোর্ট্রেটে কিন্তু লাইট কন্ট্রোল একটু দরকার ছিল, হালকা মানে হঠাৎ করে লাইট হয়ে গেলে ক্যামেরা কিন্তু পাগল হয়ে যায়, তো সেগুলো একটু লক্ষ্য রাখতে হবে। ছোটো ছোটো বিষয় আছে যেগুলো ক্যামেরাতে দরকার ছিল, মানে নর্মাল চোখে হয়তো না বুঝতে পারলে যারা ফটোগ্রাফি করে তারা কিন্তু ফিল পাবে যে 20-22 টাকায় একটু ক্যামেরার দরকার ছিল। তাছাড়া এই ফোনের কম্পিটিশনে মোটো S60 ফিউশন আছে, তার সেই ফোনের কিন্তু ক্যামেরা দারুণ, তো সেই ফোনের কম্পিটিশনে এই ফোনের ক্যামেরাটা একটু 19-20 হলেও নিচে থাকতে পারবে। ফটো কোয়ালিটিতে কিন্তু ব্যালেন্স দেখতে পাবে, ডিসেন্ট কোয়ালিটির, লাইভ ফটো তুলতে পারবে। আর ক্যামেরাতে সমস্ত রকমের যেগুলো ভিভো ফোনে পাও এই ফোনেও পেয়ে যাবে। ওয়েডিং ফটোগ্রাফি আছে, যেটা ভিভো ভি সিরিজের চেয়ে দেখতে পেয়েছিলে, সেটা এই ওয়াই সিরিজের এই ফোনটিতেও আছে ওয়েডিং ফটোগ্রাফি। ক্যামেরা সেটআপে ব্যাকে দেখবে একটা ডাইনামিক লাইট আছে, যেটা নোটিফিকেশনের সময়, চার্জিংয়ের সময় এবং এমনি মিডিয়াম মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্সের সময়ও কিন্তু এই লাইটটা জ্বলে। আর এই লাইটে কিন্তু কালার চেঞ্জ করতে পারবে, নিজেদের ইচ্ছা মতো কালার তোমরা চেঞ্জ করতে পারবে। এটা একটু ইউনিক দিয়েছে পিছনের দিকে, যেটা অন্যান্য ফোনে ওয়ারা লাইট হিসেবে কাজ করতো ক্যামেরাতে, এটা ডাইনামিক লাইট হিসেবে কাজ করে। এটা কিন্তু সেই ওয়ারা লাইট নয়, যেটা ভিভো ভি সিরিজ ফোনগুলোতে দেখতে পেয়েছিলেন। এবার বলবো এই ফোনের পারফরমেন্স, মানে প্রো গেমিং, মানে অরিজিনাল সেই নামে যে প্রো আছে, সেই প্রোতে কত পারফরমেন্স আছে সেটা দেখে নেওয়া যাক। এই ফোনটিতে মিডিয়াটেক ডায়মেনসিটি 7300 এর প্রসেসর আছে, তো যেটা এর কম্পিটিশনে যেটা আছে মোটো S60 ফিউশন, সেটাতে কিন্তু মিডিয়াটেক 7400 এর প্রসেসর আছে। তো দুটোতে অলমোস্ট সেম প্রসেসর আছে, আন্তত স্কোর অলমোস্ট 7 লাখের কাছাকাছি। তাই পারফরমেন্স লেভেল কিন্তু ডিসেন্ট, মানে অতটা হাই লেভেলের নয়, ডিসেন্ট কোয়ালিটির পারফরমেন্স লেভেল। 60 FPS তোমরা বিজিএমআই খেলতে পারবে, মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রে কোনো রকমের অসুবিধা নেই, সেক্ষেত্রে অ্যাপ ওপেনিং ক্লোজের ক্ষেত্রে কোনো রকম অসুবিধা নেই। অ্যাপ অ্যানিমেশন আছে, ভিভোর মাঝখানে কিছু মডেলে মিড রেঞ্জ বাজেটগুলিতে কিন্তু অ্যানিমেশন দিয়েছিল না, তো অ্যাপ ওপেনিংয়ের সময় এই ফোনটিতে কিন্তু অ্যানিমেশন আছে, তো এটা একটু ভালো দিক দিয়েছে। পারফরমেন্স এমনি ঠিক আছে, অতটা বেশি হিট হবে না, স্মুথ গেমিং করতে পারবে। 60 FPS আগেই বলেছি, তো এত বেশি হিট হবে না। 91% সিপিইউ থ্রটলিং আছে। ফোনটিতে LPDDR4X এর র্যাম টাইপ আছে, UFS 3.1 এর স্টোরেজ টাইপ আছে, তো স্টোরেজ টাইপ লেটেস্ট দিয়েছে, র্যাম টাইপও ঠিকই আছে, তো মোটামুটি র্যাম ম্যানেজমেন্টও ঠিক আছে। মাল্টিটাস্কিংয়ের যেটা বললাম সেই রকমই কিন্তু অসুবিধা হবে না, স্ক্রোল আরামসে করতে পারবে, নর্মাল ইউজে কোনো রকমের সমস্যা নেই। আর ভিভো এই ফোনটি দুটি ভেরিয়েন্টে ভারতীয় মার্কেটে লঞ্চ করেছে, একটা হচ্ছে 8GB র্যাম 128GB স্টোরেজ, আর একটা হচ্ছে 8GB র্যাম 256GB স্টোরেজ। তো দুটোই র্যাম ঠিক রেখেছে, স্টোরেজটা একটু আলাদা করে দিয়েছে। এই ফোনটির বাজেট এই 25,000 টাকা থেকে শুরু, তবে তোমরা অফলাইনে বা অনলাইনে তোমরা ব্যাঙ্ক ডিসকাউন্ট লাগিয়ে দিতে পারো। যদি তোমরা অফলাইনে কিনতে চাও তাহলে রেখা টেলিকমে তোমরা যোগাযোগ করতে পারো, আমার বাড়ির পাশে এই দোকান। অনলাইনে থেকেও বেটার ডিসকাউন্টে তোমাদের এই ফোনটি পেয়ে যাবে এবং লাইভ এক্সপিরিয়েন্স করতেও পারবে ফোনটিকে। তো সেই জন্য তোমরা অবশ্যই বেটার অফারের জন্য, বেটার ডিলের জন্য রেখা টেলিকমে যোগাযোগ করো, এই ফোনটি আরামসে পেয়ে যাবে ভালো ডিলে। আর এই ফোনটিতে সফটওয়্যার ভিভো সফটওয়্যার আমার ততটা বেশি তো আমি ফ্যান নই, সেটা তোমরা আগেই জানো। আর এই ফোনটিতে ফান্টাচ ওএস আছে, অ্যান্ড্রয়েড 15 এর আপডেট আছে, তো লেটেস্ট আপডেট তো দিয়েছে, 2 বছরে মেজর আপডেট হয়ে যাবে, 3 বছরে সিকিউরিটি আপডেট হয়ে যাবে। কিন্তু এই ফোনটিতে ব্লোটওয়্যার ভর্তি হয়ে যাবে, অনেক পরিমাণে ব্লোটওয়্যার আছে, অনেক আলতু ফালতু নোটিফিকেশন আছে, সেগুলো তোমাকে ডিসেবল করেই তোমাকে ফোন ইউজ করতে হবে, নাহলে ফোন ইউজার এক্সপিরিয়েন্স কিন্তু খারাপ হয়ে যাবে। এই বাজেটের ফোনগুলিতে যেরকম এআই ফিচার্স পাবে, এই ফোনটিতেও সেরকম এআই ফিচার্স আছে, ইরেজার ট্রান্সলেট, এগুলো তো সমস্ত এই বাজেটের ফোনে থাকে, তাই এই ফোনেও আছে, নতুন করে আর বলছি না। এই ফোনটিতে 5500 mAh ব্যাটারি আছে, 90 ওয়াট ফাস্ট চার্জিংয়ের সাথে। আমার যতটা মনে হয় Y300 কিন্তু 5000 mAh ব্যাটারি ছিল, 80 ওয়াটের চার্জার ছিল, এখানে 5500 mAh ব্যাটারি দিয়েছে, 90 ওয়াটের চার্জার দিয়েছে। 90 ওয়াটের চার্জার কিন্তু বক্সেই পেয়ে যাবে, তো এটা একটা পজিটিভ দিক। আর 1-1.5 দিন আরামসেই কেটে যাবে নর্মাল ইউজে। তো ব্যাটারি নিয়েও কোনো ইস্যু, ব্যাটারিতে কিন্তু নতুন টেকনোলজি ইউজ করেছে, সিলিকন কার্বাইডের ব্যাটারি এটা। তো দেখা যাক কতটা কীরকম ব্যাটারি ব্যাকআপ দেয়। এই ফোনের পজিটিভ দিক কিছু আছে, যেরকম মাল্টিমিডিয়া ডিসপ্লে, লুক, এগুলো পজিটিভ দিক। আর পারফরমেন্সে একটু কম্প্রোমাইজ করেছে, ক্যামেরাতেও একটু কম্প্রোমাইজ করেছে। সাধারণত এই ফোনগুলো ক্যামেরা সেন্ট্রিক হয় না, তাও আমি বলে দিলাম একটু কম্প্রোমাইজ করেছে। নর্মালে 22-23 হাজার টাকা বাজেটে এই ফোনটি কিন্তু খুব ভালো বিক্রি হবে আমার মনে হয়, কারণ এই ফোনটিতে 22-23 হাজার টাকায় ভিভোর মার্কেটিং দিক থেকে অফলাইন সেন্ট্রিক ফোন হিসেবে এই ফোনটি কিন্তু ঠিকই আছে, কোনো রকম অসুবিধা নেই। বাকি তোমাদের কোন ফিচার্সটা ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে সমস্ত বন্ধুদের সাথে শেয়ার করে দাও। এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ
এর পরে ভিডিও কিন্তু ওপো রেনো 14 সিরিজ আসছে, ওপো রেনো 14 এবং 14 প্রো, তো দুটোই আসছে, তাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে রাখবে তো আগে ভিডিও পাওয়ার জন্য। তো দেখাবে তাহলে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবে, খুশি থাকবে, টাটা।